প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি দেখবার আয়োজন রয়েছে। প্রতিদিনের মতো আজও নির্ধারিত একটি বিষয়ে কথা হবে অতিথিদের সঙ্গে। আজকের আলোচনার বিষয় আমেরিকায় বিশ্বকাপ ক্রিকেট, শুভযাত্রার ক্লাবে বাংলাদেশ। যে দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কথা বলবার জন্য, তাদের সঙ্গে পরিচয়ের পর্বটি সেরে নেওয়া যাক। আমার যাদের প্রথমে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু, এরপরে রয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। আপনাদের দুজনকে স্বাগত এই অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রিয় দর্শক, অতিথিদের সঙ্গে পরিচয়ের পালা শেষ হলো। আমরা যাব বৈশাখী সংবাদের শিরোনাম দেখতে। তবে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা পূর্বে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হবেন বৈশাখী টেলিভিশনের বিশেষ প্রতিনিধি SM সুমন। যখন কথা হবে তখন তার সঙ্গে আমরা যুক্ত হব। দেখতে যাচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। দিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে থাকবেন আগামীকাল, ফিরবেন সোমবার। মানব সেবার নামে কেউ যেন ব্যবসা করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে, লায়ন্স ক্লাবের সম্মেলনে বলেছেন রাষ্ট্রপতি। বিচার ব্যবস্থায় ন্যায় বিচার প্রতিষ্ঠাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেছেন স্পিকার। তথ্য প্রযুক্তি ব্যবহার ন্যায় বিচার প্রাপ্তি সহজ করেছে জানিয়েছেন প্রধান বিচারপতি। নতুন বাজেট পোশাক শিল্পকে চাপে ফেলবে বলেছে বিজিএমইএ। তৈরি পোশাক ও বস্ত্রশিল্পে সরকারের নীতি সহায়তা চান। এবং দ্রব্যমূল্য কমানো ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে নতুন বাজেট বলেছেন ওবায়দুল কাদের। বাস্তবায়নে নজরদারি চায় FBCCI। প্রিয় দর্শক, দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। টি-20 বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের শুভ সূচনা আমাদের সবার জন্য একটা স্বস্তির জায়গা এনে দিয়েছে। স্বস্তি শব্দটা প্রয়োগ করতে হচ্ছে এই কারণেই যে আসলে ঠিক এই টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশ বড় ধরনের অস্বস্তি, একটু অস্বস্তির মধ্যেই থাকতে হয়েছিল। প্রস্তুতি পর্বে আমেরিকার সঙ্গে সিরিজ যাওয়া এবং সেই পরাজয়ের পাশাপাশি আরও কিছু ব্যাপার মিলে আর কি আমাদের একটু অস্বস্তি ছিল, একটু দুশ্চিন্তা ছিল। সেই জায়গাগুলো কেটে গেল প্রথম ম্যাচের মধ্য দিয়ে। আলোচনাটা সেখান থেকে শুরু করব। প্রসঙ্গক্রমে বিশ্বকাপের আরও অন্যান্য বিষয়েও কথা হবে। আরিফুর রহমান বাবু, প্রথম যাচ্ছি আপনার কাছে। বাংলাদেশের বিজয় এবং বাংলাদেশের যে লক্ষ্যটি আপাতত ঠিক করা আছে যে অন্তত সুপার 8 পর্যন্ত খেলতে চাই, এই জায়গাটি নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি তো ভূমিকা চমৎকার বলে ফেলেছেন, সাজানো গোছানো ভূমিকা, যে বাংলাদেশের অস্বস্তি ছিল এবং কেন ছিল সেটাও আমরা জানি। আমরা হোমে জিম্বাবুয়ের সঙ্গে শেষ ম্যাচটা যখন 5-0 করতে যাব তখন আমরা উল্টো হারলাম এবং খুব বাজেভাবে হারলাম। তারপরে গিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে যুক্তরাষ্ট্রের কাছে প্রথম 2 ম্যাচ পরাজয়। সেটা শুধু সিরিজ হারার কারণে নয়, যুক্তরাষ্ট্রের কাছে 3-0-তে হোয়াইট ওয়াশের একটা শঙ্কা জেগেছিল, সেটা অবশ্য আমরা ওভারকাম করেছি। তারপরে ইন্ডিয়ার এগেনস্টেও কিন্তু পারফরমেন্স ওয়াজ নট আপ টু দ্য মার্ক। একটা প্র্যাকটিস ম্যাচে ইন্ডিয়ার সাথে কিন্তু বাংলাদেশের মোটামুটি শক্তির অনেক ফারাক, কিন্তু আমাদের প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ ভালো থাকে এবং গত 2-3 বছরে বাংলাদেশ ভারতের সঙ্গে অনেকগুলো ক্লোজ ম্যাচ করে জিততে পারেনি, কিন্তু সেই কাজটাও এবার হয়নি। সব মিলে একটা শঙ্কা সংশয় ছিল কি হবে শ্রীলঙ্কার সঙ্গে, সেটা অ্যাটলিস্ট কেটেছে। আমি বলবো যে কালকের ম্যাচের বেটার দল শেষ পর্যন্ত জিতেছে, কারণ আপনি যখন শ্রীলঙ্কাকে 124 রানে বেঁধে ফেলবেন 125 টি-20 ফরম্যাটে যে কোনো উইকেটের জন্যই, এরকম কোনো টার্গেট না, এটা অ্যাচিভ করার মতো সেই রাস্তাটা করে দিয়েছেন আমাদের বোলাররা। আমাদের ব্যাটারদেরকে এমন একটা অবস্থান তারা তৈরি করে দিয়েছেন যে বিজয়ের মঞ্চে তৈরি, এখন তো আমাদের ওঠাটা বাকি। কিন্তু সেই রানটা করতে গিয়ে আমাদের আপস অ্যান্ড ডাউন ছিল। অ্যাট লাস্ট আমরা কিন্তু কিছু ভালো গ্লিমসেস ছিল। তৌহিদ হৃদয়ের 200 স্ট্রাইক রেটের একটা 40, মাহমুদুল্লাহ রিয়াদের একদম শেষ পর্যন্ত উইকেটে থাকা, লিটন দাস বিট স্লো, বাট কালকের ম্যাচের আলোকে কার্যকর ব্যাটিংটা করেছেন। বোলাররা ভালো বল করেছেন। লেগ স্পিনার রিশাদের ট্রিমেন্ডাস বোলিং ছিল। মুস্তাফিজ শুরুতে ব্রেক থ্রু এনে দিয়েছেন। তাসকিনও খুব ভালো বল করেছেন। কাজেই সব মিলে টিম পারফরমেন্সটা ভালো হয়েছে। জয়টা হয়তো বা অনেক
বেশি সহজ হতে পারতো। আমরা সহজ জয়টাকে কঠিন করে ফেলেছি নিজেরাই। বাট আমার কাছে মনে হয় এটা ডিজার্ভিং ভিক্টরি এবং বাংলাদেশ কালকের ম্যাচের বেটার দল হিসেবেই জিতে গেছে। ধন্যবাদ। সানোয়ার হোসেন, যাচ্ছি আপনার কাছে। বাংলাদেশের শুভ সূচনা নিয়ে আপনার কথা শুনতে চাই। না, বাস্তবতা হলো, রিয়েলিটি হলো, টি-20 ক্রিকেটে কিন্তু আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে এখনও ওইভাবে নিজেদেরকে এস্টাবলিশ করতে পারি নাই। টি-20 ফরম্যাটটা যেভাবে ডে বাই ডে ইমপ্রুভ করছে, যেভাবে মানে গতি পাচ্ছে, আমরা ওটার সাথে তাল মেলাতে এখনও অনেক পিছিয়ে আছি। এটা হলো বাস্তবতা। তারপর হলো আমাদের টিমটার বেশ কিছু মেজর পারফর্মার কিন্তু টপ অর্ডারে যারা ব্যাটিং করে কেউই ভালো শেপে নাই ওয়ার্ল্ড কাপের মতো এবং ইভেন্টে। আমাদের এই টি-20 ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আমাদের সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা ছিল যে আমাদের টপ অর্ডারের ধারাবাহিকতা না থাকাটা। টপ অর্ডারের অবস্থান লিটন ওয়ার্ল্ড ক্রিকেটে এস্টাবলিশড, ও ধারাবাহিক পারফর্ম করতে পারছে না। আমাদের ক্যাপ্টেন শান্ত, ওর পারফরমেন্স নাই। সৌম্য খেলছে, ওই পারফরমেন্সটা নাই। সাকিবের শেপে নাই। স্বাভাবিক এতগুলি মেজর প্লেয়ার যখন এই শেপে থাকে ব্যাটিংয়ে, সেম ওয়েতে বোলার, আমরা তাসকিন ইঞ্জুরি নিয়ে এখানে গেছে, তাসকিন অসাধারণভাবে কামব্যাক করেছে, এইগুলি প্রবলেমগুলি ছিল। তারপরে শরীফুল ওইখানে যে ইঞ্জুরি হলো, একটা টিমে যখন এত কিছু মানে যখন প্রবলেম থাকে, যেরকম ব্যাটসম্যানরা এরকম বড় ইভেন্টে যে এরকম যে জায়গাটা আমরা খুব ভালো শেপে নাই টি-20তে, এখানে ভালো পারফর্ম করছে না, সেম ওয়েতে ইঞ্জুরি, সব কিছু মিলে আমাদের সময়টাও খুব ভালো যাচ্ছিল না। তারপর আমরা যদিও বলছি যে ইউএসএর সাথে হেরেছি, ইউএসএ আসলে নামটা হলো ইউএসএ, কিন্তু টিমটা কিন্তু বিভিন্ন ধরনের এস্টাবলিশ প্লেয়ার কিন্তু ওই টিমে আছে। এটাতে কিন্তু প্রুভ করেছে আমরা যে মানে ওরা ভালো ক্রিকেট খেলছে, ভালো প্লেয়ার ওই দলে আছে, এটা কিন্তু পাকিস্তানের সাথে প্রুভ করেছে। সব কিছু মিলে আমাদের এইটা ভালোভাবে যাচ্ছিল না। তবে এটা মানে এই প্রবলেমগুলি ওভারকাম করার জন্য আমাদের শর্টকাট কোনো রাস্তা নেই। একটা লং প্রসেসের মধ্যে যেতে হবে, না হলে এই প্রসেস, এই বিশেষ করে শর্টার ভার্সনে টি-20 ফরম্যাট সবগুলি টিম যে ওয়েতে আগাচ্ছে, আমরা কিন্তু রাইট ট্র্যাকে নাই। ওইগুলি ওভারকাম করলেই হয়তো ভবিষ্যতে আমরা ভালোভাবে মাত্র 20 ওভারের খেলা হতে যেটা হয় কি, যে কোনো দলেরই আসলে জয়ী হওয়ার একটা সুযোগ তৈরি হয়ে গিয়ে থাকে। প্লাস হলো যে যেই ধরনের উইকেটে খেলা হচ্ছে, ইউএসএর উইকেট বা ওয়েস্ট ইন্ডিজেও যে ধরনের উইকেটে খেলা হচ্ছে, এই খেলে বড় দল আর ছোটো দলের ডিফারেন্সটা আরও কমিয়ে দিচ্ছে। এইটা যদি ট্রু উইকেট হয়তো ডেফিনেটলি আজকে আমরা দেখেছি যে সাউথ আফ্রিকার সাথে নেদারল্যান্ডে যে খেলা হচ্ছে, 3 রানে 3 উইকেট ছিল সাউথ আফ্রিকার। সেই উইকেটটা একটা মেজর রোল প্লে করছে। আমরা সাউথ আফ্রিকা ফার্স্ট ম্যাচ শ্রীলঙ্কার সাথে 4 ওভারে গিয়ে 4 উইকেট পড়ে গিয়েছে, 4 উইকেট। এই মানে এই শেষ পর্যন্ত যাই হোক, মানে এরকম পরিস্থিতি কিন্তু সবাই ফেস করছে। উইকেটটা কারোর জন্য খুব একটা মানে আইডিয়াল টি-20 উইকেট বলা যাবে না, তবে এক্সাইটিং ক্রিকেট হচ্ছে। ছোট দল বড় দল মানে ডিফারেন্সটা এই জায়গাটা কমে গেছে। সব কিছু নিয়ে বাংলাদেশও স্ট্রাগল করছে। আমি আশা করি এই জয়টা বাংলাদেশের জন্য খুব বেশি দরকার ছিল। একটা টিমের টিম স্পিরিটের জন্য, মোমেন্টামের জন্য এই জয়টা অসাধারণ দরকার ছিল। টিম কিন্তু মেন্টালি এত ডাউন ছিল, ক্যাপ্টেন বলেন স্বাভাবিকভাবেই টিম যখন পারফর্ম করে না, নিজে পারফর্ম করছে না, টিমকে লিড করা ডিফিকাল্ট হয়ে যায়। কিছু এক্সাইটিং ব্যাপার আছে যেখানেও তৌহিদ হৃদয় অসাধারণ খেলে যাচ্ছে, কন্টিনিউ করেছে। আজকে ময়েস্টার মোমেন্টামটা পুরো টার্নিংটা বলতে হয় যে ওর ইনিংসটা। সেম ওয়েতে রিশাদ ফার্স্ট ওয়ার্ল্ড কাপ খেলছে, যে বোলিং করেছে, এরকম প্রেশার সিচুয়েশনে কামব্যাক করেছে বাংলাদেশ টিম। কিন্তু একটা সময় মনে হয়েছিল শ্রীলঙ্কা 170-80 এরকম বড় স্কোর করার দিকে যাচ্ছিল। কামব্যাক করার ক্ষেত্রে বোলারদের সবারই অবদান আছে, রিশাদের বড় একটা অবদান আছে। সেম ওয়েতে লিটনের রানে ছিল না, লিটনের কিন্তু ইনিংসটা হয়তো এক্সট্রাঅর্ডিনারি ছিল না, কিন্তু বাস্তবতা সবের বাইরে, একদম সবের বাইরে, এবং সিচুয়েশন ওয়াইজ কিন্তু ইনিংসটা খুব আইডিয়াল সুযোগ ছিল। যে আজকে সে যে সমস্ত বলারদেরকে ফেস করেছে, ভয় ছিল যে এখনই বোধহয় তেরে মেরে মারতে যান কিনা তিনি, যেটা তিনি করে থাকেন সাধারণত। লিটনের খুব অ্যাটাকিং খেলতে পছন্দ করে, আজকে কিন্তু ওর সবের এগেইনস্টে সিচুয়েশন ওয়াইজ অসাধারণ ইনিংস বলতে হবে। সিচুয়েশন ওয়াইজ যদি আউটটা ব্যাড লাক যে ডিফেন্সই করেছিল, বিল্ড হয়ে গেছে। আর সেম ওয়েতে আবার যদি বলেন যে মাহমুদুল্লাহর ইনিংস 13 বলে 16 রানের অসাধারণ, খুবই কার্যকর এবং জরুরি আরেকটা ইনিংস। এবং তাসকিনের কামব্যাক, যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি আইডিয়াল ছিল, কারণ শরীফুল ইনজুর্ড। তাসকিন যদি ফুল রিদমে ভালোভাবে কামব্যাক করতে না পারতো, আরো বড় প্রবলেম পড়তাম। সবকিছু মনে বাংলাদেশের একটা বড় স্বস্তির জায়গায় তৈরি করেছে। সেই ক্ষেত্রে সুপার হিট নিয়ে কি ভাবছেন, কি মনে হয় আপনার? এখন কিন্তু অপরচুনিটিটা বাংলাদেশের জন্য তৈরি হয়েছে বিকজ অফ আমরা যদি জানি আমার ফার্স্ট ম্যাচ কিন্তু শ্রীলঙ্কা, এই গ্রুপের কিন্তু শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা স্ট্রং সাইড। স্বাভাবিকভাবে যেহেতু শ্রীলঙ্কা অলরেডি 2টা ম্যাচ হেরে গেছে, বাংলাদেশের জন্য একটা বড় অপরচুনিটি তৈরি হয়েছে। তবে এখনও যেটা বললাম যে এই জায়গায় সবাই সবার কাছে হারার মতো কিন্তু সুযোগ আছে। এখানে মানে ভালো ক্রিকেট খেলতে হবে, নেক্সট ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখন। ধন্যবাদ। আমরা একটু সংযুক্ত হব আমাদের বিশেষ প্রতিনিধি এস এম সুমনের সঙ্গে। তিনি আছেন এই মুহূর্তে নিউ ইয়র্কে, বিশ্বকাপ কভার করতে নিয়ে গিয়েছেন। একটু শুনিও তার কাছ থেকে। এস এম সুমন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, এই মুহূর্তে ওনাকে আমরা পাচ্ছি না। আমরা আবারও যাব ওনার কাছে। আরিফুর রহমান বাবু, এবার আপনার কাছে আসছি। সানোয়ার হোসেন একটা কথা বলছিলেন পিচের বিষয়টা, এটা কিন্তু একটু
সমালোচনাই হচ্ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের পিচগুলোকে নিয়ে। অল্প সময়ের ভিতরে তারা সেগুলো তৈরি করেছে। ন্যাচারালি পিচ তো আসলে হুট করে তৈরি করে ফেলাটা, ফুটবলের পিচ আর ক্রিকেটের পিচ আসলে একরকম না। বিশেষ করে এবার তো মানে আপনার মানে মাঠের শুধুমাত্র আপনার ক্রিকেটিং গ্রাউন্ড কিনা সেই জায়গা থেকে না, টেকনিক্যালিও বেশ কিছু এরর আছে বলে ধারণা করা হচ্ছে। তো আপনার কাছ থেকে একটু জানতে চাইবো এই বিষয়ে। না, এটা তো সত্যি, এটা সত্যি এই কারণে যে সানোয়ার কিন্তু তার বক্তব্যের শুরুতে বলে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের হয়ে যারা খেলছেন তারা তো সবাই অভিবাসী, এবং যুক্তরাষ্ট্রের ক্রিকেট কিন্তু এখন পর্যন্ত সেভাবে ফ্লারিশ করেনি। একটা দেশের ক্রিকেটার তারা সংগ্রহ করেছে, আপনি যে একটা চমৎকার শব্দ বললেন, বহুজাতিক বাহিনী, পুরো দলের 10-11 জনই অলমোস্ট স্কোয়াডের হয় ভারতীয় নয় পাকিস্তানি এরকম। এখন কিন্তু যুক্তরাষ্ট্রের যে ক্রিকেটের যে স্ট্রাকচারটা, তাদের স্টেডিয়ামগুলি কোনোটা 3 মাস কোনোটা 5 মাসে তৈরি, এবং ম্যাক্সিমামই জানেন অস্থায়ী কাঠামোর। তাদের উইকেটগুলো একটাও টি-20 উপযোগী উইকেট তো আমরা দেখেছি নয়। ঝড়ে পুরো ভেন্যু একদম এলোমেলো হয়ে গেছে। একটা উইকেটও টি-20 উপযোগী নয়। সানোয়ার এটা বলেছেন তার বক্তব্যে যে দক্ষিণ আফ্রিকার সঙ্গে নেদারল্যান্ডসের ম্যাচের যে চালচিত্রটা, এই চালচিত্রটা আমরা হয়তো বিপরীতে দেখতাম। ওই 100 সামথিং সাউথ আফ্রিকা এগেনস্ট নেদারল্যান্ড, আমার মনে হয় যদি একটা ব্যাটিং প্যারাডাইজ বাদ দিলাম, একটা স্পোর্টিং উইকেট পেলেও আমার মনে হয় 10 ওভারের বেশি লাগতো না। কিন্তু সেই ম্যাচটাই তারা শুরুতেই বিপর্যয়। এটার মূল কারণ হচ্ছে উইকেট। এই উইকেটের ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে যুক্তরাষ্ট্রের ক্রিকেটের অবকাঠামোটা আসলে ওই জায়গাটায় যায়নি যে টি-20 ওয়ার্ল্ড কাপের 15-16টা ম্যাচ হোস্ট করার মতো। যুক্তরাষ্ট্র আনডাউটেডলি বিশ্বের অনেক বড় দেশ, সেই প্রসঙ্গে যাওয়ারও দরকার নেই। তাদের সমর শক্তি কতটা, তারা কতটা সমৃদ্ধশালী দেশ, বাট ক্রিকেটে তারা এখনও তো সমৃদ্ধ দেশ হয়ে উঠতে পারেনি। তাদের ক্রিকেটের অবকাঠামো বলেন, ক্রিকেটের প্রচার প্রসার বলেন, আমি নিশ্চিত আমেরিকার 10% মানুষও বোধ হয় ওয়ার্ল্ড কাপ টি-20 ক্রিকেট নিয়ে আমার মনে হয় মানে তারা বোধন না, আসলে ভাবছেও না। তো এইটা তো আইসিসির ডিসিশন শেষ পর্যন্ত। বাট আমার কাছে মনে হয় যে যুক্তরাষ্ট্রে খেলা হচ্ছে, এটা অবশ্যই ক্রিকেটের গ্লোবালাইজেশন হচ্ছে, বাট উইকেট আপ টু দ্য মার্ক না। আইসিসির এখানে অবশ্যই অনেক করণীয় ছিল, কারণ আমাদের দেশও তো ওয়ার্ল্ড কাপ হোস্ট করেছে, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি করেছি, আমরা মিনি ওয়ার্ল্ড কাপ করেছি। আমরা দেখেছি যে এইসব ক্ষেত্রে আইসিসি তাদের যারা এক্সপার্ট আছেন তাদেরকে আগে পাঠিয়ে দেন, এবং উইকেট তৈরির কাজে আইসিসির একটা সরাসরি ভূমিকা থাকে। এবারের আইসিসির ভূমিকা কি ছিল আমি ঠিক বুঝতেই পারছি না, কারণ এখন পর্যন্ত একটাও, নিউ ইয়র্কের অবস্থা তো বেশ খারাপ, এবং আগে ব্যাট করা তো এটা বিপজ্জনক। 70-80-100-র উপরে রান করা এই টুর্নামেন্টে তো বোধহয় মানে 100-র নিচে 4-5টা ম্যাচ এরকম 77-8 মানে এরকম, এবং আমি বেশি 200 পার হয়ে গেল। নিউজিল্যান্ডে অল আউট হয়েছে 75 রান, 75 রানে, তাও আফগানিস্তানের সঙ্গে। হ্যাঁ, সেটা আফগানিস্তানের সঙ্গে নিউজিল্যান্ড হারতে পারে, বাট 75 রানে অল আউট হতে পারে টি-20তে, এটা মানে প্রায় একটা অসম্ভব ব্যাপার। এবং বাংলাদেশের যে সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচটা নিউ ইয়র্কে, সেটা নিয়েও আমি খুব চিন্তিত, কারণ নিউ ইয়র্কের উইকেট তো বিশেষ করে প্রথম সেশনে ব্যাট করলে দেখা যাচ্ছে যে সেই দলের প্রায় মৃত্যু ফাঁদের মতো অবস্থা। কাজেই এই উইকেটে আমাদের না আবার স্বপ্নভঙ্গের কারণ ঘটে যায়, সেটা নিয়েও আমি চিন্তিত। আমরা যদি খুব বাজেভাবে হারি সাউথ আফ্রিকার কাছে, আমি চাইবো না যে সেই পরিস্থিতির উদ্রেক ঘটুক, বাট সাউথ আফ্রিকার সঙ্গে আমাদের নিউ ইয়র্কে খেলা, নিউ ইয়র্কের উইকেটটাই এমন যে ওই উইকেটে খেলা এবং আগে ব্যাট করা মানেই হচ্ছে 75। যেমন শ্রীলঙ্কা 70 অড রানে অল আউট হয়ে গেছে। এখন শ্রীলঙ্কার বাংলাদেশ কিন্তু কাছাকাছি শক্তির, সেটা কালকের এই 125 তারা করতে গিয়েও আমাদের 8 উইকেট খুইয়ে 1 ওভার আগে জেতা বলে দেয় যে দুই দলের শক্তি হয়তো বা 52-48 বা 55-45। শ্রীলঙ্কা 70 এর ঘরে আউট হলে আমরা নয় 90 করবো। আমি খুবই চিন্তিত। এইটার চিন্তিত যতটা সাউথ আফ্রিকান বোলারদের নিয়ে, তার চেয়ে বেশি উইকেটের কারণে। কারণ এই উইকেটে সাউথ আফ্রিকান বোলাররা ডেডলি হয়ে উঠতে পারেন। তবে একটা আবার স্বস্তি আছে, এই উইকেটে সাউথ আফ্রিকান ব্যাটাররা ততটা বিপজ্জনক বা ভয়ঙ্কর হয়ে উঠতে পারবেন না। এখন আমাদের পেসাররা যদি ভালো বল করেন এবং আমরা যদি টসে জিতে যাই, সাউথ আফ্রিকাকে যদি পরশুদিন আমরা আগে ব্যাটিংয়ে পাঠাতে পারি, ইউ নেভার নো যে একটা অন্য কিছু ঘটতে পারে। তবে আমার বটম লাইন হচ্ছে, এই উইকেটটা শুনতে কানে লাগবে, তবুও বলবো আদর্শ টি-20 উইকেট না,
কিন্তু আমাদের কন্টেস্টে এই উইকেট কিন্তু আমি বলবো যে অনেকটাই সাপে বরের মতো। আচ্ছা, বাবার সাথে আমি একটু অ্যাড করতে চাই, যেটা হলো ডেফিনেটলি এই উইকেটটা টি-20 সুলভ না, কিন্তু এইটা আরেকটা প্লাস পয়েন্ট আছে আমাদের, যে ডেফিনেটলি সাউথ আফ্রিকা টি-20 ফরম্যাটে বা যে কোনো ফরম্যাটে আমাদের থেকে অনেক অ্যাহেড। এই ধরনের উইকেট কিন্তু আবার ডিফারেন্সটা কমিয়ে দেয়, বড় দল আর ছোট দল ডিফারেন্সটা কমিয়ে দেয়। এরকম হতে পারে সাউথ আফ্রিকা কিন্তু একশন অল আউট হওয়ার মতো এই উইকেটটা, কিন্তু সাউথ আফ্রিকা যখন আগে আমাদের বোলারদের ওই অ্যাবিলিটিও আছে, কম রানে ওদেরকে অল আউট মতো অ্যাবিলিটি আছে। দুপক্ষের বাইরে এইবারের বিশ্বকাপে দুপক্ষের বাইরে আরেকটা পক্ষ পাওয়া যাচ্ছে খেলার জয় পরাজয় নির্ধারণে। হ্যাঁ, সেটা হলো সেম ওয়েতে এই যদিও লো স্কোরিং ম্যাচ হচ্ছে, অনেক কিছু কিন্তু এক্সাইটিং ক্রিকেট হচ্ছে, কিন্তু বেশ কিছু এক্সাইটিং মানে অলরেডি দুইটা টাইম, দুইটা কিন্তু সুপার ওভারের ক্রিকেট হয়ে গিয়েছে। ক্রিকেটটা কিন্তু একেবারে, আপনার কি মনে হয় এতগুলো লো স্কোরিং ম্যাচ কেন হচ্ছে? বড় ফ্যাক্টর উইকেট, মানে আপনি যত বড় প্লেয়ারই হন, আপনার কিন্তু উইকেট সাপোর্ট না করে ওইখানে কিন্তু স্ট্রোক খেলা ইজি না। টি-20 ফরম্যাটটা কিন্তু এটা আমার বাসায় যদি টেস্ট ক্রিকেট হতো সার্ভাইভ করতে সময় যেত, সমস্যা হতো। একাধিক ম্যাচে 100 নিচে হচ্ছিল বিকজ অফ উইকেট, কারণ যেটা যদি উইকেট যদি সাপোর্ট করতো বা যদি লঙ্গার ভার্সন ক্রিকেট হতো সময় নিত, উইকেট অ্যাডজাস্ট হতে সময়, দেখে তো সময় নাই, আপনার স্ট্রোক খেলতেই হবে। 20 ওভারের খেলা, 20 ওভারের খেলা আপনাকে অ্যাটাকিং ক্রিকেট খেলতেই হবে, তখন অটোমেটিকলি উইকেট সাপোর্ট না করলে আবার উইকেট পড়বেই। বরঞ্চ ওই যে 200-র কাছাকাছি স্কোর যে দলগুলো করতে পেরেছে, এখন মনে হচ্ছে যে ওরা অনেক বড় কিছু করে ফেলেছে। যদিও টি-20তে আমরা 200+ এখন মাঝে মধ্যেই দেখে ফেলি, অস্বাভাবিক কিছু না। ফলে একটু স্কোরের একটা 200 না, এখন কিন্তু আমরা আইপিএল এ যে সিনারিও দেখি, টাইপের ইন্টারন্যাশনাল বিভিন্ন খেলা দেখেছি 250 270 এরকম রান হয়ে যাচ্ছে। স্বাভাবিক এক্সপেকটেশন আমরা জানি, আমরা যদিও বুঝেছিলাম ওয়ার্ল্ড কাপ মানে ইন্ডিয়ার ফ্লাইট উইকেট এরকম হওয়ার সম্ভাবনা কম, তারপরেও এক্সপেকটেশন ছিল হয়তো 200 160 170 রেগুলার রান হওয়ার আশা করেছিলাম। বিশেষ করে টি-20 আইসিসির ইভেন্টগুলিতে উইকেটগুলি আইসিসি মনিটর করে, বাবা যেটা বলছিল স্বাভাবিক উইকেটটা একটা মিনিমাম স্ট্যান্ডার্ড সাধারণত থাকে, কিন্তু আমার মনে স্ট্যান্ডার্ডসে একটু গ্যাপ। তারপরেও এক্সাইটিং ক্রিকেট হচ্ছে, এটা এইখানেও অ্যাডজাস্ট করতে হবে। এইটাও ডিফারেন্ট ক্লাস, যে আপনি যদি কোয়ালিটি প্লেয়ার হন, মানে উইকেটের সাথে পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করে ম্যাচ জিতানো, এটাও আপনার ক্রেডিট। আমরা একটু আবার চেষ্টা করবো এস এম সুমনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এস এম সুমন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, জয়দা শুনতে পাচ্ছি। হ্যাঁ, এস এম সুমন, আপনি তো বাংলাদেশে যখন শুভ সূচনা ঘটলো সেই সময়টা আপনার থাকা সৌভাগ্য হলো। তো একটু আপনার কাছ থেকে শুনবো বাংলাদেশের সমর্থকদের প্রতিক্রিয়া কেমন ছিল, বা বাংলাদেশের এই বিজয়কে ঘিরে অন্যান্য সার্বিক প্রতিক্রিয়াগুলো কেমন ছিল, একটু শুনবো। ধন্যবাদ। আমি যখন এসেছি তখনই শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের প্রথম ম্যাচ। এটা আমি বলবো যে বাংলাদেশের এই জয়টা খুব গুরুত্বপূর্ণ দরকার ছিল, কারণ বাংলাদেশ দল দীর্ঘদিন ধরে একটা ব্যাড প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের পারফরমেন্স খুব বেশি যে ভালো ছিল সেটাও না। এই জয়টা তাদের একটা রিলিফ দিয়েছে মানসিকভাবে, এবং বড় আসরে একটা ভালো শুরু যে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেটা এই ম্যাচে বাংলাদেশ করে দেখিয়েছে। যদিও আমাদের অনুষ্ঠানে যে শুরুতে বাবু ভাই এবং সানোয়ার ভাই দুজনই বলছিলেন যে এই সহজ জয়টাকে বাংলাদেশ অনেক কঠিন করেছে। এই ম্যাচের শুরু থেকে বাংলাদেশের যে ধরনের খেলা উচিত ছিল, আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ সেই খেলাটা খেলতে পারেনি। বিশেষ করে ব্যাটসম্যানরা অনেক কঠিন করে দিয়েছিল ম্যাচটা। একটা সময় মনে হচ্ছিল যে ম্যাচটা হয়তো আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে। আর আপনি যে কথাটা জানতে চাচ্ছিলেন যে বাংলাদেশের এখানকার সমর্থকরা আসলে এই জয়টা কিভাবে দেখছে, সমর্থকরা কিন্তু আসলে এখানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশ দলকে সমর্থন দেওয়ার জন্য তারা মাঠে এসেছিল, এবং তারা খুব আন্তরিকতা এবং উৎসাহ দিচ্ছে শুরু থেকে। বেশ খেলার অনেক আগে থেকে তারা মাঠে চলে এসেছে, এবং খেলা শেষ পর্যন্ত তারা কিন্তু ক্রিকেটারদেরকে উৎসাহ জুগিয়ে গেছে, এবং তারা খুবই উৎফুল্ল এবং খুশি এই জয়টার কারণে। কারণ তারাও মনে করছে যে বাংলাদেশ এই জয়টা পাওয়াতে সামনের যে ম্যাচগুলো আছে, বাকি 3টা ম্যাচ, সেই 3টা ম্যাচে বাংলাদেশের জন্য অনেক অনুপ্রেরণা যোগাবে এবং ভালো করতে পারবে বলে ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়বে। ধন্যবাদ এস এম সুমন। আমরা চেষ্টা করব অন্তত আরো একবার যদি আপনার সঙ্গে যুক্ত হওয়া যায়। আমাদের একটা বিরতির সময় হয়ে যাচ্ছে, একটু বিরতিতে যাব, এখন ফিরবো কিছুক্ষণের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, সময় হয়ে গেল একটা ছোট্ট বিরতির, ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। যাচ্ছি আলোচনায় আজকের অতিথিদের সঙ্গে। আরিফুর রহমান বাবু, আসছি আবারও আপনার কাছে। এখন পর্যন্ত যতটুকু হলো এবারের বিশ্বকাপ, ততটুকু দেখে পরবর্তী পর্ব সম্পর্কে আপনার কি বলার? আর স্টিল তো ওইভাবে যদি বলি তাহলে
গ্রুপ লেভেলে 50% খেলাও হয়নি। তারপরেও আমার মোটামুটি ধারণা, আমি আহ, একটা একটা কনক্লুশন আমার চলে এসছে, সেটা হচ্ছে অফকোর্স ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এবং ফোর্থ টিম হিসেবে আমি যে টিমটার নাম বলবো অনেকেই একটু অবাক হবেন, বাট মাঠের পারফরমেন্স তাদেরকেই এগিয়ে রাখছে, সেটা হচ্ছে আফগানিস্তান। আচ্ছা, আমার মনে হয় অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ড এবং আফগানিস্তান, এই 4টি দল মোটামুটিভাবে সেমিফাইনাল পর্যন্ত চলে যাবে বলে আমার বিশ্বাস। আর সুপার 8-এ এদের সঙ্গে ধরেন আমাদের, যেমন আমাদের গ্রুপ থেকে এদিকে সাউথ আফ্রিকা, বাংলাদেশের চান্স অনেক বেশি, কারণ বাংলাদেশ যদি সাউথ আফ্রিকার সঙ্গে জিতে যায় তাহলে তো কথাই নেই। যদি আমরা নেদারল্যান্ডস আর নেপালের সঙ্গে আমাদের যে প্রত্যাশিত জয় সেটা যদি আমরা পাই, তাহলে তো আমরা অটোমেটিক গ্রুপের সেকেন্ড টিম হিসেবে চলে যাব। দ্যাট ইজ বাংলাদেশও চলে যেতে পারে বা চলে যাবার সম্ভাবনা বেশি। তো ওই 4টার সঙ্গে সাউথ আফ্রিকা, বাংলাদেশ যুক্ত হলে 6টা তো হয়েই গেল মোটামুটিভাবে। এই আমি চিন্তা ভাবনা করছি, বাকিগুলোতে অনেক আপস অ্যান্ড ডাউন হবে বাকি আর 2টো টিমের জন্য, বাট আমার কাছে মনে হয় যে সুপার 8-এ এই 6টা দলের সম্ভাবনা বেশি। এবং আমরা খুব একটা ভালো ম্যাচ জিতেছি এই কারণে যে শ্রীলঙ্কা প্রথম ম্যাচ সাউথ আফ্রিকার কাছে হেরেছিল, আমরা যেহেতু জিতে গেছি, আমাদের একটা উইন আমাদেরকে, আমি বলবো 1 স্টেপ না 2 স্টেপ আগিয়ে দিয়েছে। কারণ সানোয়ার এটা বলেছেন সুন্দর করে, আমি আর ওই পয়েন্টে যাব না, যে এই গ্রুপ থেকে মোটামুটি ধরেই নেওয়া হচ্ছিল সাউথ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কার যে কোনো একটা। তো যেহেতু সাউথ আফ্রিকা প্রথম দিন শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে, তা আমরা এখন শ্রীলঙ্কাকে হারানোর পরে শ্রীলঙ্কার কিন্তু মোটামুটিভাবে এই গ্রুপ থেকে সুপার 8-এ যাওয়ার সম্ভাবনা অনেক কম। যেতে পারবে না তা বলবো না, কারণ এখনও অনেক ইফস অ্যান্ড বাট রয়ে গেছে, বাট সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশের সেকেন্ড দল হওয়ার সম্ভাবনা বেশি, সাবজেক্ট আমরা নেপাল এবং নেদারল্যান্ডসকে হারিয়ে দিই। কাজে সেই দিক থেকে আমার কাছে মনে হয় যে এই জয়টা আমাদেরকে অনেক, শুধু মোরালি বুস্ট করেনি, অনেক প্রতিকূলতা, অনেক সংশয় শঙ্কা কাটিয়ে দেয়নি। এই দলটা আমাদেরকে বাস্তবের একটা সমীকরণেও এগিয়ে নিয়ে যাচ্ছে সুপার 8-এর দিকে। এখন লেটস হোপ ফর দ্য বেস্ট। একই বিষয়ে অভিমত শুনবো সাধারণ হোসেন আপনার কাছ থেকে। না, এই টুর্নামেন্টের মাত্র শুরু, আমরা মাত্র একটা ম্যাচ খেলেছি, নিউজিল্যান্ড একটা ম্যাচ খেলেছে, পাকিস্তান একটা ম্যাচ খেলেছে, অস্ট্রেলিয়া একটা ম্যাচ জিতেছে, একটা সেকেন্ড ম্যাচ খেলছে, মানে সবারই কিন্তু শুরুর দিকে। তারপরও এই ওয়ার্ল্ড কাপে কিন্তু বেশ অনেক আপস অ্যান্ড ডাউন হবে, অনেক হয়তো বড় দল ছোট দল হারবে জিতবে, এরকম অনেক কিছু হবে। তবে হ্যাঁ, বাংলাদেশের জন্য বড় অপরচুনিটি হলো, আমরা যেহেতু বাংলাদেশ আজকে কিন্তু সাউথ আফ্রিকা জিতে গেছে অলরেডি, সাউথ আফ্রিকা কিন্তু মোটামুটি একটা সিকিউর জায়গায় চলে গিয়েছে এই গ্রুপ থেকে। আমাদের জন্য নেক্সট ম্যাচ মানে সাউথ আফ্রিকার সাথে যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো নেদারল্যান্ডের সাথে, বিকজ নেদারল্যান্ডের একটা ম্যাচ আগের ম্যাচটা জিতেছে। আমরা যদি নেদারল্যান্ডের সাথে জিততে পারি, সাউথ আফ্রিকার সাথে জিততে পারলে সুপার, যদি কোনো কারণে মিসও করি, আমরা যদি নেদারল্যান্ডের সাথে জিততে পারি, তাও কিন্তু আমাদের অপরচুনিটি থাকবে। যেটা বাবাই বলছিল, আমাদের একটা বড় অপরচুনিটি হয়ে গেছে। শ্রীলঙ্কা মোটামুটি এই গ্রুপ থেকে যাওয়ার সম্ভাবনা ভেরি লেস চান্স, শ্রীলঙ্কার চান্স খুবই কম, কমে গেছে। আমাদের জন্য বড় একটা অপরচুনিটি তৈরি হয়ে গেছে কিন্তু এই জায়গাটায়, কারণ এই গ্রুপে কিন্তু শক্তির দিক দিয়ে কিন্তু বাংলাদেশ, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা কিন্তু উপরে, আর বাকি ওইখানে কিন্তু আজকে বাবা যেটা বলছিল যে এই গ্রুপে থেকে ইংল্যান্ড যাবে, ইংল্যান্ডের জন্য কিন্তু যদি আজকে ম্যাচ হেরে যায়, ইংল্যান্ড কিন্তু ফার্স্ট ম্যাচ কমপ্লিট হয় না, ওইখানে 1 পয়েন্ট, ইংল্যান্ডের জন্য ডিফিকাল্ট সিচুয়েশন আছে। এরকম পাকিস্তানে কিন্তু মানে যেই ম্যাচটা হেরেছে, পাকিস্তানের জন্য ওইখানে টাফ সিচুয়েশন হয়ে গিয়েছে। এই জন্য বললাম এই টুর্নামেন্টটা কিন্তু এত ইজি হবে না স্মুথলি। যারা সুপার 8-এ যাওয়ার কথা ছিল, নর্মালি পাকিস্তান ওইখান থেকে যাবে, এখান থেকে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া যাবে, এরকম কিন্তু নর্মাল হিসাব, ইকুয়েশনগুলি এইবার কিন্তু অত সহজে মিলবে না মনে হয়। এটা ফার্স্ট ম্যাচ, আরও 2-3 ম্যাচ যাওয়ার পরে হয়তো সিচুয়েশনটা রিড করা সহজ হবে। ধন্যবাদ। আসবো আপনাদের কাছে, চেষ্টা করছি একটু এস এম সুমনের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। এস এম সুমন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, বাংলাদেশ বাংলাদেশ দলের পারফরমেন্স, এটাকে ঘিরে আমাদের যারা সমর্থক তাদের প্রতিক্রিয়া জানলাম। এবারে আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই দলটাকে ঘিরে অন্যান্য দলের সমর্থক বা অন্যান্য দলের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া কি, তারা কি ভাবছে, আমাদের সাথে কথা বলে আপনার কাছে কি মনে হয়েছে সেটা একটু শুনবো। বাংলাদেশ দলকে ঘিরে আসলে অন্যান্য দলের সমর্থকদের সাথে আমাদের খুব বেশি কথা বলার সুযোগ হয়নি, কারণ আমি মাত্র গতকালকে এসেছি এখানে, এবং আমি আজকে পাকিস্তান এবং ইন্ডিয়া ম্যাচের আগামীকালকে যে ম্যাচটা নিউ ইয়র্ক হবে সেই মাঠে তাদের অনুশীলন দেখতে গিয়েছিলাম, একটু আগে কভার করতে গিয়েছিলাম। সেখানে আসলে ইন্ডিয়া পাকিস্তান কয়েকজন সাংবাদিকের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছিল, এবং তারা কিন্তু বাংলাদেশ দলের এই প্রথম জয়টার পরে তারাও কিন্তু বাংলাদেশ দলকে নিয়ে আশাবাদী যে সুপার 8 থেকে বাংলাদেশ হয়তো, তারা যদি বাংলাদেশ সুপার 8-এ উঠে যায় এবং
বাকি যে 3টা ম্যাচ আছে সেই 3টা ম্যাচে যদি নিজেদের সেরা পারফরমেন্সটা করতে পারে তাহলে হয়তো বাংলাদেশ এরপরে আরো সুপার 8 ওঠার পরে আরো ভালো কিছু করতে পারে বলেই তারা আশাবাদী। তবে বাংলাদেশের যে জায়গাটা নিয়ে তারা সবাই শঙ্কিত এবং আমরাও নিজেরাও শঙ্কিত যে বাংলাদেশ দলের ব্যাটিং বিশেষ করে টপ অর্ডারকে কিন্তু খুব ভালো করতে হবে। বৈশ্বিক আসরে সাফল্য পেতে হলে ব্যাটসম্যানদেরকে অবশ্যই দায়িত্ব নিতে হবে এবং সেটার কিন্তু কোনো বিকল্প নেই। বিশেষ করে আমাদের টপ অর্ডার অধিনায়ক শান্ত বলি বা সাকিব আছেন আমাদের সিনিয়র ক্রিকেটার এবং ওপেনার যারা আছে সৌম্য সরকার, তানজিদ তামিম, কেউই কিন্তু আসলে ভালো পারফরমেন্স করতে পারছে না। এটা একটা বড় শঙ্কার জায়গা বলেই সবাই মনে করছেন। মানে এই অভিমতগুলো হচ্ছে আপনি এরকম একটা অভিমত আপনি পেয়েছেন? জি। আচ্ছা, এছাড়া আর যদি আপনার আর কিছু বলার থাকে সেটা একটু শুনতে চাইবো। কালকে বাংলাদেশ পরশুদিন আজকে বাংলাদেশ দল ডালাস থেকে রওনা দিয়েছে নিউ ইয়র্কের পথে। হয়তো কিছু আর 3-4 ঘন্টা পরে তারা চলে আসবে নিউ ইয়র্কে এবং কালকে তাদের অনুশীলন করার কথা আছে। আর আগামীকালকে নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে হবে এবারের বিশ্বকাপের অন্যতম একটা সেরা ম্যাচ। এশিয়ার দুই দলের যে আমাদের সবসময় বলি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল অথবা ক্রিকেট বিশ্বের যে রোমাঞ্চকর ম্যাচ হয়ে থাকে ভারত পাকিস্তান, সেই ম্যাচটি কিন্তু কালকে নিউ ইয়র্কে হবে। এই ম্যাচটি ঘিরে কিন্তু ভারত এবং পাকিস্তানের দুই দলের সমর্থকরাই খুব উৎসাহ এবং আশাবাদী যে তারা একটি উপভোগ্য ম্যাচই দেখতে পারবে। এই ম্যাচটি ঘিরে সব জায়গাতেই একটু বেশ আগ্রহ দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবে আমরা দেখি যে দ্য ওল্ড রাইভালস ন্যাচারালি এটা হয়। সেটাই। হ্যাঁ, আপনি বলুন। হ্যাঁ, সেটা ঘিরে আসলে দুই দলের সমর্থকরা আজকে আমি দেখলাম যে ভারত এবং পাকিস্তানের অনেক দর্শক তারা অনুশীলন দেখতে গিয়েছিল। তাদের পাকিস্তানের জার্সি, যারা পাকিস্তানি সমর্থক তারা পাকিস্তানি জার্সি পরে গিয়েছে এবং ভারতের সমর্থকরা ভারতের জার্সি পরে গিয়েছে। তো তারা আসলে খুব আগ্রহী একটি ভালো ম্যাচ দেখার জন্য। যদিও নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে ড্রপ ইন পিচে খেলা হবে, সেই মাঠে আসলে রান কেমন হবে এটা নিয়ে তাদের কিছুটা শঙ্কা আছে দর্শকদের। শুনলে এখন একটা ভয় হয়। আর মাঠের আউটফিল্ডটা যে খুব বেশি ভালো আসলে সেটা বলা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ এস এম সুমন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, সময় দেওয়ার জন্য। সুমন আমাদের বিশেষ প্রতিনিধি, তিনি এই মুহূর্তে আছেন যুক্তরাষ্ট্রে, নিউ ইয়র্কে আছেন। তিনি বিশ্বকাপের সংবাদ সংগ্রহ করছেন আমাদের জন্য। বিশ্বকাপের জন্য আরেকটা বড় ফ্যাক্টর আছে যেটা হলো ট্রাভেল। প্লেয়ারদের বলেন, আপনাদের জার্নালিস্ট বলেন, সবারই কিন্তু বিশাল জার্নির একটা বড় দখল আছে এখানে। ধরেন বাংলাদেশ টিম কিন্তু আজকে ট্রাভেল করে আবার আসবে লম্বা, নিউ ইয়র্ক থেকে ডালাস কিন্তু বেশ বড় লম্বা ফ্লাইট করবে। সেম ওয়েতে আবার ওইটা শেষ করে আবার যখন আবার ওয়েস্ট ইন্ডিজ যাবে, বিশাল লম্বা জার্নি। এই জ্যাকলেটটা কাটিয়ে আবার বডিটা নর্মাল করে আবার মাঠে ফেরা কিন্তু নট ইজি। নট ইজি বাংলাদেশ অনেক দলের কিন্তু এখানে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ হয়তো ইন্ডিয়ার থাকবে। একই জায়গায় প্রথম 3টা ম্যাচে একই জায়গায় খেলবে, একবারে যখন যাবে ওয়েস্ট ইন্ডিজে একবারে ট্রাভেল করবে। ওই ট্রাভেলিং ঝামেলাটা কিন্তু বেশ সবার জন্য কিন্তু একটা বড় একটা ফ্যাক্টর। আচ্ছা, আরিফুর রহমান বাবু, এবার তো 55টা মতন ম্যাচ, তাই তো? তো ওর ভেতরে 16টা বোধ করি ইউএসএতে আর 39টা ওয়েস্ট ইন্ডিজে। সেদিক থেকে আপনারা যেটা বারবার বলছিলেন যে গ্রাউন্ড নিয়ে যে ভয়, তাই অন্তত বড় সংখ্যক ম্যাচে গ্রাউন্ড নিয়ে ভয়টা বোধহয় অত থাকবে না, নাকি? তা থাকবে না। এবং যেটা বড় ম্যাচ এবং পরের যে বড় অংশগুলো, দ্যাট ইজ আপনি সেমিফাইনাল, ফাইনাল এবং সুপার 8-এর যে লড়াইটা, সেই লড়াইটা তো ম্যাক্সিমামই বা পুরোটাই আপনার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে হবে। ইভেন সেই উইকেট অ্যাটলিস্ট এইখানকার উইকেটের মতো এতটা আনপ্রেডিক্টেবল না হলেও, সানোয়ার নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, কারণ সানোয়ার ওয়েস্ট ইন্ডিজে একাধিকবার ট্যুর করেছেন। ওয়েস্ট ইন্ডিজেরও কিন্তু এখনকার উইকেটগুলো সেই 70s 80s-এর মতো এত কুইক বাউন্সি নাই। এখন কিন্তু ওয়েস্ট ইন্ডিজের উইকেটও একটু স্লো অ্যান্ড একটু লো। কাজেই তবে নিউ ইয়র্কের উইকেটের মতো এই রকম মানে একটা বিভীষিকাময় পরিবেশ যে আগে ব্যাট করা মানে 70-80-তে অল আউট হয়ে যাওয়া, আমি ঘুরে ফিরে ওই কথাটাই টানছি। হ্যাঁ, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের উইকেটও কিন্তু এখন খুব বেশি মানে হাই স্কোরিং গেম হয় না টি-20-তে। কাজেই সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচগুলো খুব আইপিএল দেখে আমরা আসলে অভ্যস্ত হয়ে গেছি। তো এখন সবার কাছে একটা আইপিএলটাই এখন একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে, টি20 ক্রিকেটের স্ট্যান্ডার্ড সেট করে ফেলেছে আইপিএল, যে 220 240 রান চেঞ্জ হয়ে যায়, 250 260 চেঞ্জ হয়ে যায়। কাজেই সেটা কতটা হবে আই মিন ডাউট, বাট এটা ঠিক যে এই বিলো 100 বা 100-এর আশপাশে থাকবে না, হয়তো বা 150 160 বা 170 রানের ইনিংস আমরা ক্যারিবীয় দ্বীপপুঞ্জের পিচগুলোতে দেখতে পাবো। আমাদের আরও একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরবো আবার আপনাদের কাছে। প্রিয় দর্শক, সময় হয়ে গেল আরও একটা বিরতি, ফিরবো অল্প সময়ের ভেতর। আশা করি আমাদের সঙ্গেই থাকছেন।
প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। আরিফুর রহমান বাবু, ফিরছি আপনার কাছে। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে এটা আমরা জানি যে এই উপমহাদেশ শুধু না, হ্যাঁ, এই ম্যাচটাকে ঘিরে গোটা দুনিয়াতেই একটা বাড়তি রকম একটা আগ্রহ থাকে। না, তা তো থাকেই, এটা তো সত্যি। যেমন অ্যাশেজটা হয় অস্ট্রেলিয়া ইংল্যান্ডের, যেমন টোটাল ওই অঞ্চলে এটা অনেক বড় ম্যাচ এবং একটা চিরপ্রতিদ্বন্দ্বিতা হিসেবে ধরা হয়। আর আমাদের সাবকন্টিনেন্টে সাউথ ইস্ট এশিয়ায় ভারত পাকিস্তান ম্যাচ মানে যখন বাংলাদেশ ক্রিকেটের বড় মঞ্চে ছিল না, তখন তো বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা বা বাংলাদেশের যারা স্পোর্টস অনুরাগীরা তারা ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ দূরদর্শনে দেখার জন্য আমরা কী না করেছি, সেই আলোচনাও মনে হয় 1-2 ঘন্টা বলে শেষ করা যাবে না। সবাই যার যার ছাদে অ্যান্টিনা কোনো না কোনোভাবে সেট করে এই ম্যাচটা দেখতে চেয়েছি। অফকোর্স ভারত পাকিস্তান ম্যাচের একটা আলাদা আমি বলবো যে একটা আবেদন আছে, বাট গুরুত্ব আমার মনে হয় আগের জায়গায় নেই। এই কারণে যে কোনো ওয়ার্ল্ড মিটে দেখা যাচ্ছে, ওয়ানডেতে তো একচেটিয়া, টি-20তে 1-2 বার তবু ভারত পাকিস্তানের কাছে হেরেছে, কিন্তু ওয়ানডেতে তো একচেটিয়া ভারতের প্রাধান্য থাকে। অর্থাৎ পাক ভারত লড়াইটা এখন একপেশে হয়ে গেছে। ওয়ানডেটাই এটাকে একপেশে করে দিয়েছে। টি-20তে পাকিস্তান 1বার কি 2বার জিতেছে, এই গতবারের আগের বারও জিতেছিল, 10 উইকেটে জিতেছিল। কিন্তু আরেকটা বোধহয় জিতেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে, বোধহয় ইন্ডিয়া পাকিস্তান চ্যাম্পিয়ন হলো, চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিতেছে। এছাড়া ওয়ার্ল্ড মিটে পাকিস্তান ভারতের সাথে পারে না। আমার কাছে এখন ভারত পাকিস্তান ম্যাচের আকর্ষণটা দাদা আগের জায়গায় নেই। আমাকে যদি বলেন, খুব ছোটবেলা থেকে আমি ক্রিকেট ফলো করি, এক সময় ভারত পাকিস্তান ম্যাচ দেখার জন্য মুখিয়ে থাকতাম। এখন কেন যেন মুখিয়ে থাকি না, এই কারণে যে আমি ধরেই নেই যে পাকিস্তান পারবে না, ভারত একপেশে ম্যাচ খেলে জিতে যাবে। এবং কালকে যদি আপনি চিন্তা করেন, পাকিস্তানের যে দলটা যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে, এবং আজকে দেখছিলাম বাবর আজম নির্ঘুম রাত কাটিয়েছেন। এগুলো তো আমরা মিডিয়া কিন্তু আমরা অনেক সময় বাড়িয়ে লিখি না, বাড়িয়ে বলি না, বাট হয়তো বা একজনের রাত্রিতে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ঘুম হয়েছে, সেটাকেও আমরা বলি নির্ঘুম রাত। কিন্তু বাবর আজম নাকি 6 ঘন্টা রাত্রিতে ঘুমাতে পারেননি। এটা নানাভাবে চলে এসছে মিডিয়ায়। তো যে টিমের ক্যাপ্টেন যুক্তরাষ্ট্রের সাথে হারার পর বাথরুমে 6 ঘন্টা তিনি কাটিয়েছেন কেঁদে কেটে, সেই ভগ্ন মানসিকতাটা, সেই যে তাদের যে যুক্তরাষ্ট্রের কাছে হারের যে দগদগে ঘা, সেই ঘা নিয়ে, মানসিক দুর্বলতা নিয়ে, একটা ভগ্ন মনোরথ অবস্থা নিয়ে ভারতের সঙ্গে পারাটা, কারণ ভারতের মোস্ট অফ দ্য প্লেয়ার এখন আইপিএল খেলে, ওয়েল চার্জড আপ। কেউ বলেন যে ভারতীয় ক্রিকেটাররা আইপিএল খেলে টায়ার্ড, আমি মানতে রাজি না। সানোয়ার নিজে ক্রিকেটার, ভারতীয় ক্রিকেটাররা থরলি প্রফেশনাল, এবং আইপিএলের প্রত্যেকটা দলের ফিজিও, ট্রেনার, তাদের ট্রেনিং সিস্টেম, তাদের প্লেয়ারদের কতটুকু শারীরিক সক্ষমতা দরকার, কতটুকু তারা বার্ন করছেন, কতটুকু তাদের খরচ হচ্ছে, সেটা রিকভারের পদ্ধতিও সেটার জন্য সর্বাত্মক চেষ্টা করা। এখন তো সেখানে সব দেশের খেলোয়াড়রা সেই সুবিধাটা যেহেতু খেলছেন পাচ্ছেন। কাজেই সেই দিক থেকে ভারতীয় প্লেয়াররা টায়ার্ড আমি মানতে রাজি না। ভারতের সবাই মোটামুটি ফর্মে ছিলেন, 2 জন ছিলেন না টি-20 ওয়ার্ল্ড কাপের আগে। এক হচ্ছে রোহিত শর্মা নিজে এবং হার্দিক পান্ডিয়া, দুজনেই কিন্তু তারা প্রথম ম্যাচে নিজেদেরকে মেলে ধরতে পেরেছেন। এটা ভারতের জন্য আরও প্লাস পয়েন্ট। কাজেই ক্যাপ্টেন রোহিত শর্মার ব্যাটে রান ছিল না। আপনার কথা কিন্তু মনে হচ্ছে যেটা একপেশে ম্যাচ হতে যাচ্ছে, একপেশে ম্যাচ আমার মনে হয়, কারণ পাকিস্তানের ব্যাটিংটা একদমই একেবারেই বলবো যে কাজ ভঙ্গুর ব্যাটিং। আচ্ছা, একটু সানোয়ার হোসেন, এবার আপনার কাছে যাব, আবারও ফিরবো বাংলাদেশ প্রসঙ্গে। কোথাও কি আপনার চোখে কিছু পড়লো যে একটু এই জায়গাটায় কাজ করা দরকার বা এই জায়গাটা একটু ভাবা দরকার? না, ওভারনাইট আসলে খুব বেশি কাজ করার সুযোগ নেই। মেন্টাল ক্রিকেটটা এখন মেন্টালি, এখন মানে টেকনিক্যালি খুব বেশি চেঞ্জ করার বা খুব ম্যাসিভ চেঞ্জ করার সুযোগ নেই। মেন্টালি আমাদের ব্যাটসম্যানদের এই মেন্টাল যে কাজটা হয়েছে, যে অ্যাটলিস্ট একটা ম্যাচ জিতে মেন্টালি যে রিলিফটা পেয়েছে, এইটা হয়তো ওদের মেন্টাল স্ট্রেংথের কাজে দিবে। বাকি স্বাভাবিক আপনি যদি লিটনের কথা বলি, আমি শান্তর কথা বলি, এরা তো সবাই কিন্তু প্রুভেন পারফর্মার। আমাদের নতুন পারফর্মার মধ্যে তানজিব তামিম, ও হয়তো খুব বেশি এক্সপিরিয়েন্স নেই, বাকি কিন্তু সবাই কিন্তু অল এক্সপিরিয়েন্স প্লেয়ার। লিটন বলি বা বাকি মিডল অর্ডার যারা আছে, সাকিব, তাকে এদের কিন্তু প্রুফ করার কিছু নেই বা প্রেশার নেওয়ার কিছু নেই, বা মানে এক্সপেকটেশন বলি সব কিছু কিন্তু ওরা সবাই জানে। স্বাভাবিকভাবে আমাদের যেটা করতে হবে যে
মেন্টাল, যেটা ওদের সবারই কিছু পজিটিভ মানে মেমোরি আছে, খারাপ সময় ভালো সময় সব কিছু যাবে। মানে এই যে মোমেন্টামটা পেয়েছে এটা কাজে লাগে, অবশ্যই আমরা কিন্তু সাউথ আফ্রিকা খারাপ না, আপনি যেটা বলছেন সেটা তো খুবই সত্যি। খারাপ সময় যাবে, ভালো সময় যাবে, কিন্তু এই খারাপ সময়টা যদি বিশ্বকাপের সময় এসে পড়ে যায়, আমরা তো দেখেছি ভারতকে যে একটি টুর্নামেন্টে সবগুলো ম্যাচ জিতে শুধু ফাইনালটা হেরেছে। ফলে ক্রিকেটটা কিন্তু এমন, ক্রিকেটটা আপনাকে কামব্যাক করার জন্য আপনাকে যতই প্র্যাকটিস করেন যাই করেন মাঠে যে পারফর্ম করে কামব্যাক করতে হবে। আপনি মাত্র একটা ইনিংস একটা প্লেয়ারের কনফিডেন্স পুরো ম্যাসিভ চেঞ্জ করে দিতে পারে। আপনার কি মনে হয় যে আমাদের টপ অর্ডার ঝামেলা অবশ্যই অ্যাবিলিটি অবশ্যই আছে? না, ঝামেলা কি কাটলো মনে হচ্ছে? না, ঝামেলা তো আসলে কাটলে আমাদের ব্যাটসম্যানটা কিন্তু রান করে নাই, রান করেছে কিন্তু যারা রান করছিল, মানে লিটনেরটা খুব বেশি আমাদের জন্য ইউজফুল হয়েছে বিকজ অফ লিটন খুব একটা ভালো শেপে ছিল না। আর বাকি যারা রান করলে আমাদের ভালো হতো ওপেনাররা কিন্তু দুইজনই রান করতে পারেনি আজকে। সাকিবের রান করা আমাদের খুব জরুরি ছিল। সাকিবের কাছে একটু সবসময় বাড়তি চাওয়া থাকে, এক্সপেকটেশন তো স্বাভাবিক, কারণ ওর মতো ক্লাস প্লেয়ার আমাদের মেজর যদি কন্ট্রিবিউশন যদি দেখি আমাদের বাংলাদেশের বড় বড় হিস্ট্রি জয়ের ক্ষেত্রে ওর অবদান সবচেয়ে বেশি আনপ্যারালাল। স্বাভাবিক ওর কাছে এক্সপেকটেশন অনেক বেশি থাকবে, তবে ওর মতো প্লেয়াররা কিন্তু যে কোনো সময় কামব্যাক করবে, স্ট্রংলি কামব্যাক করবে। আমাদের দরকার ছিল টপ অর্ডারের পারফরমেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। আমি ওইখান থেকে যদি একটা বড় ইনিংস কারোর মধ্যে আসতো, টিমের কনফিডেন্সটা একটু ডিফারেন্ট হতে পারতো। আর পাকিস্তান ইন্ডিয়ার যেটা বললো যে এখন মানুষ কেন এক্সপেকটেশনটা এই ম্যাচটা আগের মতো নাই, যেটা বাবা বলতো অবশ্যই কেউ, কারণ হলো আগের ধরনের অনেক বাইলেটারাল সিরিজ হতো, মানুষ অনেকগুলি ইন্ডিয়া পাকিস্তান খেলা দেখার সুযোগ পেত। এখন কিন্তু ওদের দুই দেশের মধ্যে যেহেতু বাইলেটারাল সিরিজ হয় না, আইসিসির ইভেন্টগুলি মানুষের দেখার জন্য আগ্রহ থাকে। অ্যাটলিস্ট হয়তো সারা বিশ্বের মধ্যে যারা ক্রিকেট পছন্দ করে জানে হয়তো বুঝে, টেকনিক্যাল বুঝে, তারা বুঝে যে ইন্ডিয়া এখন ওয়েল অ্যাহেড। কিন্তু ওদের দুই দেশের যে ক্রাউড, ওরা কিন্তু ওই প্রেশারটাকে এখনও ফিল করে, দেখেন মানে দর্শকরা কিন্তু অনেক বেশি এনজয় করে, অনেক বেশি প্রেশার ফিল করে। আমার মনে হয় আইসিসির জন্য একটা বড় প্লাস পয়েন্ট এটা। এই ইভেন্ট দিয়ে কিন্তু অনেক বেশি টিআরপি বলেন, ফাইন্যান্সিয়াল বেনিফিট বলেন, আইসিসি কিন্তু সব জায়গায় বেনিফিট করে। আইসিসি চায় যত বেশি এই দুই দল মুখোমুখি হতে পারে তত আইসিসি বেনিফিট। গ্লোবালাইজেশনের যে পরিকল্পনাটা এখানে এই ধরনের ম্যাচগুলো খুব একটা বড় ভূমিকা ইম্পর্টেন্ট রোল প্লে করে। একটু বাংলাদেশের প্রসঙ্গে আরিফুর রহমান বাবু আপনার কথা শুনবো, একটু যে বিষয়টা বলছিলেন সানোয়ার, একই বিষয়টা একটু শুনবো আপনার কাছ থেকে। আমি আসলে সন্দিহান, এই কারণে সন্দিহান যে আমাদের টপ অর্ডারটা এখন একটা সমস্যা সংকুল জায়গা হয়ে গেছে। এখন আমি একটা অন্য প্রসঙ্গের অবতারণা করব। কোন এক চিকিৎসক একবার একটা, আমি পার্সোনাল একটা প্রবলেমে বা পারিবারিক প্রবলেম, তিনি বলেছিলেন যে রোগ আসে খুব ধেয়ে যায় আসতে, তো সমস্যা যখন আসে সেটা সহজে এটার সমাধান হয় না। আমাদের টপ অর্ডারের যে অবস্থা, লিটন দাস মোটামুটি আজকে আমি বলবো যে যথেষ্ট পরিবেশ পরিস্থিতির সঙ্গে যা যা করণীয় তাই করেছেন। আবারও বলছি, সকালে আমি একটা টক শোতে বলেছিলাম এটা, যে হয়তোবা তার স্ট্রাইক রেট ওয়ানডের মতো অ্যারাউন্ড 100, 98 পয়েন্ট সামথিং, কিন্তু আজকের ম্যাচে যা দরকার ছিল তিনি ঠিক সেই কাজটা করে দিয়েছেন। তবুও আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিব, লিটনের চেষ্টাটা তিনি হয়তোবা গ্রহণ করেছেন, লিটন রানে ফিরেছেন। বাট সৌম্যর যে অবস্থা, এই অবস্থা থেকে ওয়ার্ল্ড কাপের মতো জায়গায়, পরের খেলা সাউথ আফ্রিকার বিপক্ষে, একেবারেই মেন্টালি শ্যাটার্ড এবং তার পা যাচ্ছে না, একটা আউট অফ ফর্ম ব্যাটারের যা অবস্থা সৌম্যর তাই। তানজিদ তামিম ল্যাক অফ এক্সপেরিয়েন্স, একদম প্রথম টি20 ওয়ার্ল্ড কাপ খেলছেন, চালিয়ে খেলার একটা অভ্যাস তার আছে, কিন্তু আপনি ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে প্রথম খেলতে গিয়ে চালিয়ে খেলেই খুব সফল হতে পারবেন না, কারণ যে বোলাররা আছে তারা সবাই ওস্তাদ, এখানে আপনাকে কেউ সুযোগ দিবে না, নতুনকে চেপে বসার সুযোগ দিবে না। আমার কাছে যেটা মনে হয়, আমার একটা পয়েন্ট আমার এখন মনে হয়, যদিও সেটা হয়তোবা এই সময়ে এসে অনেকেই বলবেন যে কেন পেছন ফিরে দেখা, শান্ত এবং সৌম্যর জায়গায় একজনকে পাল্টে যদি আমরা অন্য কোনো মেকশিফট ওপেনার কিংবা কোনো ইনফর্ম ওপেনারকে দলে রাখতে পারতাম, সেটা বেটার হতো। এই জায়গায় আমার মনে হয় মেহেদী হাসান মিরাজকে স্কোয়াডে রাখলে আমাদের এই যে শান্ত লিটনের জায়গায় একটু শূন্যতা, ঘাটতি, সৌম্য রান করতে পারছেন না, এই জায়গায় যদি আমরা মিরাজকেও ব্যাকআপ পারফর্মার হিসেবে ইউজ করতে পারতাম, সেটা বোধহয় আমাদের টপ অর্ডারের যে একেবারেই অনুজ্জ্বলতায় একটা কাজ ভঙ্গুর অবস্থা, সেটা খানিকটা হলেও কাটতো। এটা বোধহয় টিম ম্যানেজমেন্টের আমি বলবো অদূরদর্শিতা। তারা একটা ব্যাকআপ রাখতে পারতেন। তারা হয়তো ভেবে ধরেছিলেন যে শান্ত, সৌম্য, লিটন তিনজনই ওয়ার্ল্ড কাপে গিয়ে নিজেদেরকে ফিরে পাবেন। অফকোর্স সানোয়ার খুব চমৎকার বলেছেন, তারা বড় ব্যাটার, তারা পরীক্ষিত ব্যাটসম্যান, কিন্তু ওয়ার্ল্ড কাপ কারো ফর্ম ফিরে পাবার জায়গা হতে পারে না, আমি বিশ্বাস করি। তারপরও আমরা তো প্রত্যাশা করবই
তারা যেন ফিরে পান, এবং যদি ফিরে পায় সেক্ষেত্রে তো আশা করা যায় যে বাংলাদেশের যে শুভযাত্রা হলো সেটি আরও দীর্ঘায়িত হবে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো আলোচনা শেষ করছি। ধন্যবাদ আপনাদেরকে আলোচনায় অংশ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও দীর্ঘ সময় আমাদের সঙ্গে আলোচনায় থাকার জন্য। আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশ যে শুভ সূচনাটি করেছে সেটি দীর্ঘায়িত হবে। সুপার 8 তো প্রত্যাশা করতেই পারি, দলের লক্ষ্যও সেটা। আপাতত সেই সময়টুকু পর্যন্ত আমরা থাকতে চাই, খেলা দেখতে চাই, উপভোগ করতে চাই। শেষ করছি আজ এখানেই। কাল আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো প্রসঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।